সমগ্র বিশ্ববাজারে দুটো নতুন চেঞ্জেস আসতে শুরু করেছে। প্রথম চেঞ্জ, দেয়ার ইজ আ চান্স যে পেট্রোলের দাম ভীষণভাবে কমে যাবে। অর্থাৎ একদা যে আচ্ছে দিনের কথা আমরা ভেবেছিলাম, সেই আচ্ছে দিন হয়তো আসতে পারে। পেট্রোলের দাম ভীষণ কমে যেতে পারে। হঠাৎ করে যে পেট্রোলের দামের জন্য আমরা এত কষ্ট পাচ্ছি, এত প্রবলেমে ভুগছি, সেই পেট্রোলের দাম বীভৎসভাবে নেমে যেতে পারে। কিন্তু এর পাশাপাশি একটা দুঃসংবাদ আছে। যারা দুবাইতে, ইউএইতে, কাতারে কাজ করতে যেতেন, তাদের জন্য এই ঘটনাটা ভীষণ ইম্পোর্টেন্ট। আজকে জিওপলিটিক্স এর পার্সপেক্টিভ থেকে আমরা দেখব কিভাবে সারা বিশ্ব চেঞ্জ হচ্ছে এবং সারা বিশ্বে একটা সেসমিক ওয়েভ বা একটা ভূমিকম্প এসেছে। সেই ভূমিকম্পটা অন্য কিচ্ছু না, তেলের ভূমিকম্প। চলো পুরো ভিডিওটার মাধ্যমে জিনিসটাকে বুঝি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নেক্সট অ্যাসপিরেশনস। আজকে আমাদের এই ভিডিওটার মাধ্যমে আমরা ডিসকাস করব কিভাবে ইউএই আর মিডল ইস্টের এই চেঞ্জেসগুলোর কারণে আমাদের সামনের জীবন ভীষণভাবে চেঞ্জ আসবে, ভীষণভাবে অ্যাফেক্টেড হবে। চলো দেখা যাক। আজকে টপিক, ওয়াই দ্য ইউএই ইজ কুইটিং ওপেক। ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস ওপেক নামক সংস্থাকে ছেড়ে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে ইউনাইটেড আরব এমিরেটসের যে অ্যাকশনটা, অর্থাৎ যে ওপেক থেকে বেরিয়ে আসা, তাহলে ওপেক কাকে বলে সেটা আগে আমাদের জানতে হবে। ওপেক হচ্ছে একটা অ্যালায়েন্স অফ হিস্টোরিক্যালি অয়েল প্রডিউসিং টাইটান্স, অর্থাৎ যারা বহু যুগ ধরে তেল প্রডিউস করছে, যেমন অ্যালজেরিয়া, লিবিয়া, নাইজেরিয়া, অ্যাঙ্গোলা, সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কাতার, ভেনেজুয়েলা, এই প্রভৃতি দেশগুলো, এরা তো বহু সময় ধরে তেলই প্রডিউস করে এসেছে এবং এদের ইকোনমি ডিপেন্ড করে থাকে কিন্তু তেলের পরে। এই সমস্ত অর্গানাইজেশন দেশগুলো একসাথে এসে তৈরি করেছিল একটা অর্গানাইজেশন যার নাম হয়েছিল ওপেক। যার নাম হয়েছিল ওপেক। এটা ফাউন্ড করা হয় 1960 সালে বাগদাদ এগ্রিমেন্টের আন্ডারে। 1907 সালে বাগদাদ এগ্রিমেন্টে হয়। তখন মাত্র 5 জন মেম্বার ছিল এই ওপেকের। পরবর্তীকালে এখন সেটা 12 জন মেম্বার এসে দাঁড়িয়ে গেছে। আর মজার কথা, বেশিরভাগ দেশগুলো হচ্ছে আফ্রিকান নেশন আর এই মিডল ইস্টে আছে, অর্থাৎ এই জায়গাটাতে। কিন্তু এর হেডকোয়ার্টার্স হচ্ছে কিন্তু ভিয়েনাতে, অস্ট্রিয়ার ভিয়েনাতে। অস্ট্রেলিয়া নয় কিন্তু অস্ট্রিয়া, অস্ট্রিয়ার ভিয়েনাতে। তাহলে ওপেক কত সালে ফাউন্ড হয়? ওপেক আসে 1960 সালে বাগদাদ এগ্রিমেন্টের আন্ডারে। কোথায় হয়? এর হেডকোয়ার্টার্স হচ্ছে ভিয়েনা, অস্ট্রিয়া। কতগুলো গ্যাং মেম্বার আছে? ইয়েস, অ্যারাউন্ড 12, রাইট নাও অ্যারাউন্ড 12। স্টার্ট হয়েছিল 5 জন নিয়ে। গ্লোবাল মনোপলি, নট জাস্ট রিজিনাল গ্যাং। অর্থাৎ এটা কিন্তু একটা গ্লোবাল মনোপলি তৈরি করেছিল এরা। এমন নয় যে একটা রিজিওনাল গ্যাং, যে কয়েকটা দেশ একসাথে এসেছে, যেমন আমরা বলি বিমস্টেক, অর্থাৎ বে অফ বেঙ্গলের যে ইনিশিয়েটিভটা, এটা একটা রিজিওনাল। অতটা ইম্পর্টেন্স হয়তোবা কখনো হয়, কখনো হয় না। তবে ওপেক কিন্তু সারা পৃথিবীকে দাপিয়ে বেরিয়েছে। এই ওপেকের ডাইরেক্ট লিঙ্ক রয়েছে কিন্তু কিসের সঙ্গে? ইয়েস, ভেরি ফাইন, যেটা তোমরা বলেছো, স্ট্রেট অফ হরমুজের সঙ্গে। স্ট্রেট অফ হরমুজের সঙ্গে। নাও, কি বলা হয়েছে দেখো। এখন সমস্যাটা কোথায় আসছে? পাওয়ারের ট্যাপটা কোথায়? ইউএই একটা ভীষণ ইম্পোর্টেন্ট অয়েল প্রডিউসিং দেশ আছে। ওপেক কি করেছে? ওপেক তার মেম্বার যে দেশগুলো, তাদের উপরে না এরকম একটা লক লাগিয়ে দিয়েছে। অর্থাৎ ধরো ইউএই আছে এখানে, কাতার আছে এখানে, এখানে আছে ইরান। প্রত্যেকটা দেশের কাছে প্রচুর পরিমাণে তেল রয়েছে। কিন্তু তারা চাইলেই সমস্ত তেল বের করতে পারে না। এটা হচ্ছে রুল, যে ইউ ক্যানট পাম্প মোর দ্যান এক্স ব্যালেন্স। এতগুলোর বেশি তুমি তেল উৎপাদন করতে পারবে না। সেটাই হয়ে গেছে সমস্যা। সেটাই হয়ে গেছে সমস্যা। এবার কি হয়েছে দেখো। পুরোনো দিনের যে পৃথিবী রয়েছে, সেই পৃথিবী ছিল ওপেকের ভিউতে। পুরোনো দিনের পৃথিবী রয়েছে যারা অয়েল ডিপেন্ডেন্ট। আজ থেকে ৩০ বছর ৪০ বছর আগে অয়েল ছাড়া কিছু ভাবাই যেত না। যাদের কাছে অয়েল আছে তারাই সব। ইভেন এখনো বলতে পারো, যাদের কাছে অয়েল আছে তাদের কাছেই সব। কিন্তু ওপেকের মধ্যে থাকা ইউএই সেটা রিয়ালাইজ করেছে যে অয়েল কিন্তু আর ডিপেন্ডেন্সির জায়গা হবে না।
ফিউচার হবে কিন্তু নিউ ওয়ার্ল্ড, লাইক এআই, ডাটা ইনফ্রাস্ট্রাকচার, ট্যুরিজম, এগুলো হতে চলেছে নতুন। খেলাধুলা, ফিফা, যেখানে দেখো দুবাই থেকে শুরু করে তোমার এই ইউএই, এরা কিন্তু প্রচুর পরিমাণে খেলায় ইনভেস্ট করছে, লোকজনের ট্যুরিজম সেন্টার বানাচ্ছে। গ্লোবাল টাইকনরা এখন কিন্তু আর অয়েল নামক বস্তুর পিছনে ছুটছে না, তারা ছুটছে আরো নতুন প্ল্যানিং এর পিছনে। যেমন এই মুহূর্তে ইউএই টার্গেট হচ্ছে প্রচুর পরিমাণে, ইউএই চাইছে প্রচুর পরিমাণে তেল পাম্প করতে, পাম্প করার পরে সেটাকে দিয়ে বিক্রি করা এবং তার ফিউচার ফান্ডিং, প্রচুর জেনারেট করা ক্যাশ, প্রচুর ক্যাশ বানানো এবং সেটাকে ইনভেস্ট করা এআই ইনফ্রাস্ট্রাকচার, ডাটা সেন্টার, গ্লোবাল স্পোর্ট ফ্র্যাঞ্চাইজিস, এগুলোর পিছনে। অর্থাৎ দেখো, আলটিমেটলি কিন্তু এখন ইউএই চাইছে যে ভাই আমি আমার টাকাগুলোকে আর অয়েলের থেকে তুলবো এরকম টেন্ডেন্সি নিয়ে থাকবো না। আমি টাকাগুলো তুলবো, আমার ইকোনমির বেসিস হবে ট্যুরিজম, ইনফ্রাস্ট্রাকচার, ডাটা ইনফ্রাস্ট্রাকচার, এআই, এইগুলো। কিন্তু সমস্যা তো ওখানেই। ওপেকে যতদিন তুমি থাকবা, ওপেক বলবে, "না, তুমি বের করতে পারবে না। এখান থেকে সবকিছু বন্ধ রয়েছে।" অর্থাৎ একটা লিমিটেশন রয়েছে। এর থেকে বেশি তুমি না উৎপাদন করতে পারবে, না বিক্রি করতে পারবে। ইউএই সেখানে এসে বলছে যে, "না, আমি এ ধরনের কথা আর মানব না। আমি আমার মতন করে চলবো, দেশটা আমার মতন করে ব্যবহার করব। অ্যান্ড ফাইন, তোমার যা ভালো লাগে তুমি তাই করো।" শুরু হয়ে গেছে একটা সমস্যা, যেটা হচ্ছে প্রাইস ওয়ার। ফর এক্সাম্পল, আজকে যদি ইউএই খুব তেল তোলে, তাহলে ডিমান্ডটা তো আর প্রতিদিন চট করে বেড়ে যাচ্ছে না। ডিমান্ড আর সাপ্লাই যে কার্ভটাতে রয়েছে, সেই কার্ভটা তো এইভাবে যাচ্ছে না। তো এমন তো আর হবে না যে কালকে তুমি ডিমান্ড হঠাৎ করে বেড়ে যাবে। সাপ্লাই যেমন দিচ্ছ, ডিমান্ডও সেরকমভাবেই থাকবে। হয়তো একটু, একটু বাড়বে। হঠাৎ করে তো আর বাড়বে না। তো ফলে তুমি যদি প্রচুর পরিমাণ সাপ্লাই এনে দাও, তাহলে তোমার জিনিসটার ডিমান্ড কমে যাবে। এই কাজটা করে যাচ্ছিল এতদিন ওপেক। অর্থাৎ ওপেক এমন সুন্দর করে ডিমান্ড আর সাপ্লাইটাকে কন্ট্রোল করত, যাতে তেলের দাম বেড়ে থাকে সবসময় এবং তেল হয়ে যায় তোমাদের ইকোনমির ব্যাকবোন। কিন্তু জাস্ট ভেবে দেখো, যদি ইউএই প্রচুর পরিমাণে তেল মার্কেটে ছাড়া স্টার্ট করে, তাহলে তেলের প্রাইস অবশ্যই কমে যাবে। কারণ বাকিরা যদি ইউএই দেয়, কথার কথা, একটা ব্যারেল $100, $100, আর সেই ব্যারেলটার অরিজিনাল প্রাইস রয়েছে $150। এই দাম যখনই থাকবে ডিফারেন্স, তখনই কিন্তু অন্য কোনো দেশ আর ইউএইর সঙ্গে পারবে না। সমস্ত দেশ কিন্তু এসে আরব এমিরেটসের কাছ থেকে তেল কেনা শুরু করবে। ফলে কি হবে? অন্যদের যে প্রাইসেসটা সেটাও কমাতে হবে, যাতে তারা ইউএইর সঙ্গে ম্যাচ করাতে পারে। আল্টিমেটলি যে কারণে সৌদি আরব এবং আদার ওপেক যে নেশনগুলো আছে, তারা কিন্তু নিজের দাম কমাবে এবং তাদের শেয়ার মার্কেট, শেয়ার বাজার, তাদের ফিন্যান্স সবকিছু কিন্তু ব্রেক করতে স্টার্ট করবে। সমস্যাটা কোথায় হচ্ছে দেখো, দ্য জায়ান্টস সার্চিং ফর অয়েল। দুটো জায়ান্ট আছে, একটা ইন্ডিয়া, একটা চায়না। চায়না হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ইম্পোর্টার অফ অয়েল। নাম্বার 2 আসে ইন্ডিয়া। একদম নাম্বার 2nd পজিশনে ইন্ডিয়া বসে রয়েছে। ইন্ডিয়াও চায়নার পরে সবথেকে বেশি অয়েল ইম্পোর্ট করে। আমরা কিন্তু নিজে তৈরি করি না। আমাদের কিছু আছে কিন্তু তবুও সেখান থেকে আমরা তৈরি করি না। আমরা বিদেশ থেকে কিনে আনি। যেমন চায়না কিনে নিয়ে আসে। এখানেই আসে 2nd সমস্যাটা। চায়নার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিন ডিলেমা। চায়না যখনই ইউএই এর কাছ থেকে কম দামে এই ব্যারেলগুলো কিনতে পারবে, তেলগুলো কিনতে পারবে, সে খুব শিগগিরই কিন্তু এই তেলগুলো কেনা স্টার্ট করবে, যাতে তাড়াতাড়ি চায়নার কাছে এটা চলে আসে। এই টাকা দিয়ে কম টাকায় সে ফুয়েলগুলো কিনতে পারবে। ফলে কি হবে? চায়নায় তৈরি হওয়া প্রত্যেকটা মেশিনারির দাম কমার চান্স থাকবে। প্রত্যেকটা আইটেমস যেগুলো চায়না থেকে তৈরি হয় সেটার দাম কমে যাবে। কারণ অয়েল ইকোনমির শিরদাঁড়া হয়ে দাঁড়ায়। আর এই শিরদাঁড়াটা এই হয়ে যাওয়ার কারণেই কিন্তু স্যার বুঝতে হবে, চায়না নিজের ট্রেডটাকে কিন্তু আরো স্ট্রং করে তুলবে। আরো কম দামে বিদেশের কাছে তার ফিনিশড গুডস গুলো বিক্রি করতে পারবে। ঠিক এখানে চলে আসছি ইন্ডিয়ার সমস্যাটা। তাহলে সবাই বলতে পারে, স্যার যদি চায়নার হয় তাহলে ইন্ডিয়ারও তো একই হওয়ার কথা।
ইন্ডিয়াতে অয়েল ইম্পোর্ট কম টাইমে কম টাকায় পাবো। কিন্তু এখানে না সমস্যা আছে। এখানে একটা সমস্যা না, অ্যাকচুয়ালি ৩ টে সমস্যা আছে। এই যে তেলটা ভারতবর্ষে আসছে, ধরে নিচ্ছি ইউএইর কাছ থেকে আগে $১০০ কেনা হতো, এখন সেটা $৮৫ কেনা হচ্ছে। এই $৮৫ আসা তেলটা ভারতে তো ঢুকছে বুঝতে পারছি। কিন্তু ইউএই দাম কমানোর জন্য তোমার অন্যান্য যে কোম্পানি, অন্য যে দেশ আছে সৌদি, সৌদি, ইরান, এরা কিন্তু নিজেদের দাম কমাতে বাধ্য হচ্ছে। এদের থেকে তো ইউএই এর কাছে অনেক বেশি আছে না? আরব এমিরেটস এর কাছে তেল বেশি আছে। তো আরব এমিরেটস তো প্রচুর তেল বিক্রি করছে। কাদের কাছে কম আছে? এই বেচারাদের কাছে। সৌদি আরব, ইরাক, ইরান এদের কাছে। এরা কমানোর চেষ্টা করছে দাম, যাতে ম্যাচ করতে পারে। সমস্যাটা এর পরের স্টেজে আসে। এই যে সৌদি, এই সৌদিতে কিন্তু প্রচুর পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে। এই ইনফ্রাস্ট্রাকচার গুলো কাতারে হচ্ছে। তাহলে এইগুলোতে কি হয়? এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে গেলে লাগবে লেবারার্স, ইঞ্জিনিয়ার্স, আর্টিজানস, বিভিন্ন লোক। তারা ইন্ডিয়ার মতন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের থেকে কিন্তু যায়। ফলে হিউম্যান ক্যাপিটাল আর কিন্তু ওইসব দেশ চাইবে না। সৌদিতে আর কোনো লোক সেরকম কাজ করার জন্য লাগবে না। অর্থাৎ আগে যদি ১০ জন লাগতো, এখন ২ জন লাগবে। আল্টিমেটলি এটাতে কি হবে? আমাদের রেমিট্যান্সেস কমে যাবে। অর্থাৎ বিদেশ থেকে যে টাকাটা আসতো, সেই টাকাটা আসা কমে যাবে। দেশে আনএমপ্লয়মেন্ট বাড়বে। কারণ স্কিলড লেবার বসে রয়েছে, সে কাজ পাবে না। আর লাস্টলি এই সৌদি, ইরাক, ইরান এইসব দেশে থাকা যে কোম্পানিরা ভারতে ইনভেস্ট করত, তারা আর ইনভেস্ট করবে না। তারা আর ভারতে এসে ইনভেস্ট করা চাইবে না। সমস্যা হচ্ছে এখানে আরো একটা জিনিসের। চিপ এনার্জি তো ভাই দরকার আছে, অবশ্যই দরকার আছে। তো এরা রেমিট্যান্সেস থেকে যখনই টাকাটা না পাঠাবে, আমাদের ব্যালান্স অফ পেমেন্ট ক্রাইসিস আসা স্টার্ট করবে, যেটাকে আমরা বলি বিওপি ক্রাইসিস। অর্থাৎ আমাদের কাছে কিন্তু ডলার আসা বন্ধ হয়ে যাবে। ডলার আসা কিন্তু বন্ধ হয়ে যাবে। আমাদের ডলারের রেট আসা বন্ধ হয়ে যাবে এবং আমরা বিদেশ থেকে কখনো কিছু কিনতে গেলে সঠিকভাবে ডলার প্রোভাইড করতে পারবো না। যে কারণে আমাদের ফিসকাল যে রিজার্ভ আছে, সেই রিজার্ভটা ডিপ্লিট হতে স্টার্ট করবে, শেষ হতে স্টার্ট করবে। এবার চিপ পেট্রোল মানে কম দামে পেট্রোল পাওয়া মানেই কিন্তু তাহলে এটা বলা যায় না যে সবাই সুখী হয়ে যাবে। মনে রাখতে হবে ইউএই চিপ অয়েল প্রচুর পরিমাণে মানুষ যারা অলরেডি ওখানে কাজ করছে তাদেরকে কিন্তু জবলেস বানিয়ে দেবে। শুধুমাত্র ইউএইতে নয়, আলাদা যে রাষ্ট্রগুলো আছে যেমন কাতার, সৌদি আরব, ইরান, ইরাক, এখানে থাকা যে ভারতীয়রা কাজ করছিল ওদের, সেই কাজটা কিন্তু চলে যাবে। ফলে আবার যেমন বললাম, আনএমপ্লয়মেন্ট প্রচুর বেড়ে যাবে। যে রেমিট্যান্সেসটা আগে অনেক বেশি ছিল সেটা কিন্তু আস্তে, আস্তে কমতে স্টার্ট করবে। রেমিট্যান্সেস মানে হচ্ছে তুমি এক দেশে কাজ করছো, সেখান থেকে তুমি তোমার ফ্যামিলিকে যে টাকাটা পাঠাচ্ছ। এই টাকাটা তো দেশের ইনকাম না? এটাকে বলা হয় রেমিট্যান্সেস। ইনভেস্টমেন্ট ড্রট, যেমন বললাম, বিদেশ থেকে যে ইনভেস্টমেন্টগুলো আসার কথা ছিল, সৌদি কোম্পানিরা যারা ভারতে ইনভেস্ট করতো, তারা আর ইনভেস্টমেন্ট করবে না। ফলে আমাদের যে এমএনসিস গুলো আছে, এই যে এমএনসিস গুলো আছে, তারা পড়তে স্টার্ট করবে। আমাদের কিন্তু ফুটফল হবে। অর্থাৎ প্রচুর পরিমাণ আনএমপ্লয়েড মানুষ আসবে। আর হঠাৎ করে আসা এই আনএমপ্লয়মেন্ট মানুষদের জন্য কিন্তু আরো সমস্যা ভুগতে হবে আমাদের দেশের গভর্নমেন্টের। লাস্টলি, লেস অয়েল মানি ইকুয়ালস টু লেস ইনভেস্টমেন্ট ইন ইন্ডিয়া। অর্থাৎ যে এফডিআই আসার কথা ছিল, সেই এফডিআই কিন্তু ভারতবর্ষে আর আসবে না। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট সেগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। আর আলটিমেটলি আমাদের শেয়ার বাজার ক্র্যাশ করা, ক্লোজ করা এবং এটাও হতে পারে যে পরবর্তীকালে শেয়ার বাজারে প্রচুর প্রবলেমও দেখা যাবে। তো এটাকে আমরা বলবো যে চিপ চিপার অয়েল ইম্পোর্ট প্লাস লোয়ার ডোমেস্টিক ইনফ্লেশন, এটা আমাদের টার্গেট করতে হবে। না কি জব লসলেস ইন গালফ, প্লাঞ্জিং রেমিটান্সেস, সিঙ্কিং এফডিস, এইটা। কিন্তু মুশকিল হলো ইউএই যা করছে, অর্থাৎ আরব এমিরেট যা করছে,
তাতে আমরা এই দিকে এগোচ্ছি। অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড অলওয়েজ কমেন্ট। টিল উই মিট অ্যাগেন, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।